আর্কিটাইপ খুবই শক্তিশালী আর চিরচেনা একটা ধারণা। চলুন আজ এর গভীরে যাওয়া যাক। আচ্ছা, কিছু গল্প শুনলে বা দেখলে একদম চেনা চেনা লাগে কেন? এর পেছনের কারণটাই হলো আর্কেটাইপ। শব্দটা কিন্তু এসেছে প্রাচীন গ্রিক আর্কেতুপোস থেকে, মানে হল আসল প্যাটার্ন বা একদম প্রথম কোনো মডেল। এমনকি প্রাচীন দার্শনিক প্লেটোর আইডিয়ার মধ্যেও কিন্তু এই একই ধারণার ছোঁয়া পাওয়া যায়। তবে মনোবিজ্ঞানী কার্ল ইয়ং এই আইডিয়াটাকে মানুষের মনের সাথে জুড়ে দেন। দারুণ একটা ব্যাপার। ইয়ংয়ের মতে এই প্যাটার্নগুলো আমরা শিখি না, এগুলো আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া মানসিক ছাপের মতো। আর ঠিক এ কারণেই কিন্তু কবি বা শিল্পীরা এমন কিছু তৈরি করেন যা সবার মন ছুঁয়ে যায়। এরপর ১৯৩৪ সালে মড বটকিন প্রথম ইয়ংয়ের এই থিওরি সরাসরি সাহিত্য বিশ্লেষণে ব্যবহার করেন। বটকিন কি খুঁজে পেয়েছিলেন? যেমন ধরুন ট্র্যাজেডির প্যাটার্ন, পুনর্জন্মের থিম, এমনকি স্বর্গ আর নরকের ধারণা। তো এই ধারণাটা এভাবেই ধীরে ধীরে দর্শন থেকে মনস্তত্ত্ব আর তারপর সাহিত্য সমালোচনায় জায়গা করে নেয়। কিন্তু এরপর আসেন নর্থফ ফ্রাই, যিনি বললেন ফোকাসটা মনস্তত্ত্ব নয়, বরং পুরোপুরি সাহিত্য হওয়া উচিত। দেখুন, দুজনের দৃষ্টিভঙ্গিতে কিন্তু একটা বড় পার্থক্য ছিল। বটকিন খুঁজতেন মানুষের মনে, আর ফ্রাই খুঁজতেন সাহিত্যের ভেতরে। ফ্রাইয়ের মতে সাহিত্যের এই প্যাটার্নগুলো আসে প্রকৃতির চক্র থেকে, যেমন ধরুন দিনরাত বা ঋতু বদল। আর দ্বিতীয় উৎসটা হল মানুষের ইচ্ছা, মানে আমাদের স্বপ্ন আর ভয়ের মধ্যে যে একটা লড়াই চলে, সেটাই। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে। ইয়াং যা বলেছিলেন, এই প্যাটার্নগুলো কি আসলেই উত্তরাধিকার সূত্রে পাওয়া? আসলে বায়োলজিতে কিন্তু এর তেমন কোনো প্রমাণ মেলে না। অনেকে বলেন আমাদের সবার অভিজ্ঞতা একই রকম বলেই গল্পগুলোও একরকম হয়। আবার ক্লদ লেভি স্ট্রসের মতো নৃতান্ত্রিকরা বলেন আর্কেটাইপগুলো নিজেরা কিছু না, আসল জাদুটা হলো তাদের ব্যবহারে। তার মানে আর্কেটাইপ আজও বিশ্লেষণের জন্য খুব কাজের একটা টুল, যদিও এর উৎস নিয়ে বিতর্ক আছে। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তি আর সমাজ বদলের সাথে সাথে আমাদের এই আর্কেটাইপগুলোও কি বদলে যাবে?